হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গতকালকে আমার যে ভিডিওটা আমি পডকাস্ট আপলোড করেছি, সেখানে আমি আলোচনা করেছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি, বা ইরান ইসরায়েল যে পর্যায়ে এখন যুদ্ধ করছে সেটা একটা সময় গিয়ে তারা হয়তো যুদ্ধবিরতি করবে, অথবা এটা সাময়িকভাবে আলোচনার মাধ্যমে শেষ হবে। এখন আজকে ইরান যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে এবং ইসরায়েলও সেটার পক্ষে মোটামুটি তারাও ডোনাল্ড ট্রাম্পে যেভাবে কথা বলেছে যে এই যুদ্ধটা কেন করছে দুই পক্ষ, উনি নিজেও জানে না। তো ব্যাপারটা এখানে দাঁড়িয়ে গিয়েছে যে আসলে এই যুদ্ধটা দীর্ঘায়িত করার কোনো কারণ নেই, এবং যদি এই যুদ্ধটা ইসরায়েল যদি কোনোভাবে যদি এটাকে যদি দীর্ঘায়িত করে, এই ক্ষেত্রে আমেরিকার লস বা আমেরিকার সবচেয়ে বেশি ক্ষতি হবে। কারণ অলরেডি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী চায়নার কাছে অনুরোধ করেছে যাতে হরমুজ প্রণালী কোনোভাবে যাতে ইরান বন্ধ না করে। তারপর বুঝতেই পারছেন এখানে কোনোভাবে যদি এই যুদ্ধটা দীর্ঘায়িত হয় তাহলে আমেরিকার যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হবে, এই ক্ষতিটা আমেরিকা বর্তমানে কাটিয়ে ওঠার মতো অবস্থাটা নাই। আর দ্বিতীয়ত, কোনোভাবে যদি যুদ্ধটা দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে রাশিয়া এবং চায়না এই যুদ্ধের সাথে জড়িয়ে যাবে, এবং সেটা যদি হয়ে যায় তাহলে এই যুদ্ধটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। এই পরিস্থিতিটা এমন এক পর্যায়ে নিয়ে যাবে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা সেটা হয়তো তৈরি হতে পারে। এখন রাশিয়ার কাছে যখন ইরান তাদের রাষ্ট্রীয় যে দূত পাঠিয়েছে, তাদের একটাই কথা ছিল যে রাশিয়া থেকে আমরা কি পেতে পারি, বা রাশিয়া আমাদেরকে কি ধরনের সহযোগিতার আশ্বাস দিতে পারে, সেই চিন্তা করেই কিন্তু রাশিয়ার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়েছে, এবং সেখানে গিয়ে রাশিয়া যে জিনিসটা বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, আমরা ইরানের জনগণের সাথে আছি, কিন্তু আমরা সামরিকভাবে কোনো প্রকার সহযোগিতা এখন করব না, বা যদি এমন এক পর্যায়ে হয় তাহলে হয়তো ভবিষ্যতে আমরা জিনিসটা ভেবে দেখব, এতটুকু বলেছে পুতিন। তার মানে এইটা খুব সহজভাবে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যদি রাশিয়া এখন সরাসরি ইরানের যুদ্ধে জড়িয়ে যায়, বা ইসরায়েলকে যেভাবে আমেরিকা সহযোগিতা করেছে এই যুদ্ধে, ইরানের পারমাণবিক যেসব স্থাপনাগুলো রয়েছে সেখানে যে বোমগুলো ফেলেছে আমেরিকা, এই ধরনের কোনো পদক্ষেপ এখন রাশিয়া নেবে না। তার কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেনের সাথে অলরেডি একটা যুদ্ধে তারা জড়িত। তো আমেরিকা এখানে খুব কয়েকটা ক্রিটিক্যাল ব্যাপার তারা এখানে তাদের যে পলিটিক্যাল ব্যাপার তারা চালিয়েছে। প্রথমত, তারা দেখেছে যে ইউক্রেনে কোনোভাবে রাশিয়াকে তারা পরাস্ত করতে পারছে না, বা পরাজয় করতে পারছে না। এক্ষেত্রে কোনোভাবে যদি ইরানে হামলাটা করে রাশিয়ার যে অবস্থাটা ইউক্রেন থেকে সরিয়ে কোনোভাবে মধ্যপ্রাচ্যে আনা যায় কিনা। কিন্তু এইটা যেহেতু পুতিনে বলেছে যে আমরা এখন সামরিকভাবে কোনো সহযোগিতা ইরানকে করব না, তার মানে আমেরিকাও বুঝতে পেরেছে যে ইউক্রেন যুদ্ধের থেকে রাশিয়াকে কোনোভাবে এখন সরানো যাচ্ছে না, বা সরাতে পারবে না। সো এইটা যখন বুঝতে পেরেছে আমেরিকা, তখনই তারা এই যুদ্ধটাকে দীর্ঘায়িত না হয় সেক্ষেত্রে জাস্ট কয়েকটা বোমা মেরেছে, এবং যেগুলা আক্রমণ করেছে সেগুলোর কোনো তেজস্ক্রিয়তা বা পারমাণবিক স্থাপনায় যখন কোনো বোম ফেলা হয় তখন এটা বিস্ফোরিত হয়ে এটার তেজস্ক্রিয়তা কিন্তু ছড়ায়। কিন্তু এরকম আলামত এখনও কিন্তু ইন্টারন্যাশনাল যেসব অ্যাটমিক সংস্থাগুলো রয়েছে সেটা তারা পায়নি। সো তারা যদি এই জিনিসটা পায়নি, তার মানে বুঝতে হবে এখানে আমেরিকাও তাদের যে টার্গেটটা ছিল যে ইরানকে একটা সতর্ক বার্তা দেওয়া যে তোমরা পারমাণবিক স্থাপনাগুলা থেকে যে কার্যক্রম শুরু করছো এটা স্টপ করো, অথবা আমরা এখানে অনেক বড় ধরনের আক্রমণ করতে পারি, হয়তো এটা হতে পারে। এবং আরেকটা তুরস্কের একটা নিউজ যখন পাবলিশ হলো, আমেরিকা নাকি আগে থেকেই ইরানকে ইনফর্ম করেছে তোমাদের
যে পারমাণবিক ইউরেনিয়ামগুলো ছিল পারমাণবিক স্থাপনায় সেগুলোকে সরিয়ে নেওয়ার জন্য। এটা আসলে কতটুকু সত্য এই নিউজটা আসলে এটা কেউ বলতে পারে না। তবে তুরস্ক এরকম একটা নিউজ করেছে। সেই নিউজের ভরাতে কিন্তু আসলে অনেকেই এই ধরনের নিউজটা করেছে। এখন এই ক্ষেত্রে হয়তো এটা হতে পারে যে আমেরিকা ইরানের সাথেও ভেতরে কোনো কানেক্টিভিটি তাদের রয়েছে এবং ইসরায়েলের সাথে তো অবশ্যই রয়েছে। তো এই দিক থেকে ইরান যখন হামলাটা করেছে, ইরান এখানে একটা জিনিস দেখিয়েছে যে আমরা আক্রমণ করতে পারি। ঠিক সেম ইসরায়েলও একটা ব্যাপার দেখিয়েছে যে তারাও আক্রমণ করতে পারে, এরকম একটা অবস্থা। কিন্তু এখানে যখন ইরান আবার কাতারে আমেরিকার যেসব ঘাঁটিগুলো রয়েছে সেগুলোতে যে আক্রমণটা করেছে ইরান, সেক্ষেত্রে তেমন কোনো হতাহত তো দূরের কথা বা ওরকম কোনো কিছুই দেখা যায়নি। তার মানে এটা হয়তো ইরান এমনভাবে আক্রমণটা করেছে যাতে তাদেরকে দেখিয়েছে বিশ্বের মাঝে যে আমরাও আক্রমণ করতে পারি। কিন্তু কোনো ওরকম ভয়াবহ কোনো কিছু হয়নি। এখানে ইরান আরেকটা জিনিস খেয়াল করবেন, ইরান খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছে এখন বর্তমানে ইরানের যে সক্ষমতা রয়েছে যুদ্ধ করার জন্য সেটা নেই। যুদ্ধ করার জন্য ২ টি জিনিস প্রয়োজন। প্রথমত অর্থনৈতিক প্লাস সামরিক শক্তি। আপনারা হয়তো অনেকেই জানেন ইরানের উপর যে পরিমাণ স্যাংশন বা নিষেধাজ্ঞা রয়েছে, ইরান অর্থনৈতিকভাবে কিন্তু খুবই দুর্বল এখন বর্তমানে। বহির্বিশ্বের যে শক্তিশালী অবস্থান সেই ক্ষেত্রে থেকে। কারণ ইরানের উপর প্রচুর পরিমাণে নিষেধাজ্ঞা রয়েছে। তো ইরান এখন চিন্তা করেছে ইরানের সামরিক শক্তি যতটাই থাকুক না কেন, যুদ্ধ করার জন্য কিন্তু অর্থনৈতিক শক্তিশালী যে ব্যাপারটা সেটা থাকা উচিত। সেটা এখন বর্তমানে ইরানের নাই। তো সেদিক থেকে ইরান যেহেতু এই অবস্থাটা ইরানের নেই, তাহলে ইরান যদি এখন কোনোভাবে যদি যুদ্ধটাকে দীর্ঘায়িত করে, তাহলে এমনও হতে পারে ইরানের উপর আমেরিকা, ইসরায়েল তাদের যে স্থলভাগ সেখানে হয়তো আক্রমণ করে দিতেও পারে বা আক্রমণ করে দখলও করতে পারে। তো সেই পর্যায়ে যদি নিয়ে যায় তাহলে ইরানের যে বর্তমান আ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি উনার হয়তো অবস্থাটা থাকবে না। সেই দিক থেকে চিন্তা করে ইরান এখন দেখেছে যদি আমরা কোনোভাবে যুদ্ধবিরতিটা করে আমাদের অবস্থাটা আরও শক্তিশালী করে পরবর্তীতে হয়তো আমরা যুদ্ধ করব বা করতে পারি। এই ধরনের কোনো চিন্তাভাবনা ইরান হয়তো করতে পারে। কিন্তু এদিকে রাশিয়া এবং চায়না তারা যদি ইরানের সাথে জড়িয়ে যায় অথবা উত্তর কোরিয়া যদি তাদের সাথে জড়িয়ে যায়, ৩ দেশ রাশিয়া, কোরিয়া এবং চায়না। এই ৩ দেশ যদি কোনোভাবে যদি ইরানের যুদ্ধে জড়িয়ে যায় এবং এটা জড়াবেই। কারণ ইরানের উপর যদি স্থলভাগে যুদ্ধ করে আমেরিকা, তাহলে অবশ্যই রাশিয়া এবং চায়না এটাতে সংযুক্ত হবে। কারণ কোনোভাবে যদি ইরানে স্থলভাগে যুদ্ধ করে তাহলে আমেরিকা যদি এখানে পরিপূর্ণভাবে যদি ইরানটাকে দখল করতে পারে তাহলে পুরো মধ্যপ্রাচ্য কিন্তু আমেরিকার হাতে চলে যাবে। কিন্তু এখন বর্তমানে আমেরিকার হাতে মধ্যপ্রাচ্য কিন্তু পরিপূর্ণভাবে তাদের হাতে নেই। কারণ মধ্যপ্রাচ্যের মধ্যে একটাই দেশ রয়েছে সেটা হচ্ছে ইরান, যেটা অন্যান্য দেশ থেকে প্রচণ্ড শক্তিশালী। মধ্যপ্রাচ্যের মধ্যে ১ নম্বর যদি কোনো দেশ থাকে শক্তিশালী সেটা হচ্ছে ইরান। এবং আমেরিকা এই জিনিসটা কোনোভাবে যদি পারে তাহলে সেটা নেয়ার চেষ্টা করবে। কিন্তু এই ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়াবে চায়না। কারণ ইরান থেকে চায়নার বর্ডার কিন্তু প্রায় কাছাকাছি। তো সেক্ষেত্রে চায়না কখনোই চাইবে না যে তাদের পাশে আমেরিকার মতো একটা শক্তিশালী দেশের কোনো একটা শক্তিশালী ঘাঁটি এখানে তৈরি হোক, বিশেষ করে ইরানের সাথে। এটা চায়না কখনো মেনে নিবে না এবং যার ফলে চায়না ১ম দিনে যখন যুদ্ধটা হয়, তখনই তীব্র প্রতিবাদ জানায়। কারণ চায়না এখানে চায় না যে চায়না ইভেন চায়না ইন্ডিয়াতেও তাদের যে শক্তিশালী অবস্থা তৈরি করতে চাচ্ছে ইন্ডিয়া, সেটাও কিন্তু চায়না এটা সাপোর্ট করে না। কারণ চায়নার প্রথমত টার্গেটটা রয়েছে তাইওয়ান, সেটা তারা ২০২৭ বা ২৮ এর সময় হয়তো তারা সেটা দখলে নিবে। হয়তো দখল করতে গেলে সেখানে তো যুদ্ধ বেঁধে যেতে পারে এবং সেক্ষেত্রে আমেরিকা তাইওয়ানের পক্ষে থাকবে। তো এক্ষেত্রে এখন যদি চায়না, রাশিয়া এবং
উত্তর কোরিয়া ৩ দেশ মিলে যদি এখানে যুদ্ধ করে তাহলে আমেরিকা কখনোই টিকবে না। আর কোরিয়া, রাশিয়া এবং চায়নার যেসব সাবমেরিনগুলো রয়েছে এগুলো অত্যন্ত শক্তিশালী। শুধুমাত্র সাবমেরিন থেকে যদি পারমাণবিক বোমা যদি আমেরিকার উপর ফেলা হয় তাহলে আমেরিকার মতো দেশ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। এছাড়া রাশিয়ার একটা সিস্টেম রয়েছে ডেড হ্যান্ড সিস্টেম। এই সিস্টেমটা যদি কোনোভাবে একবার যদি সেটা যদি চালু হয়ে যায় এবং পুরোপুরিভাবে আমেরিকা ধ্বংস হয় এবং আমেরিকার উপরে এমনভাবে তাক করানো রয়েছে সেটা আমেরিকার অস্তিত্ব আসলে খুঁজে পাওয়া যাবে না। তো সব দিকে বিবেচনা করে এই যুদ্ধটা আসলে দীর্ঘমেয়াদী যুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি এখন নাই। সেটা আমি আগের ভিডিওতে বলেছি। তো আজকেই সেটার ইরান তাদের যুদ্ধবিরতি ঘোষণা তারা দিয়ে দিয়েছে যে যুদ্ধবিরতিটা তারা করতে চায়। এই ক্ষেত্রে তাদের আসলে সক্ষমতা যে নাই সেটা তারা বুঝতে পেরেছে। বুঝতে পেরে কিন্তু তারা দ্রুত রাশিয়ার সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং রাশিয়ার সাথে যখন যোগাযোগ স্থাপন করেছে তখনই দেখল যে ট্রাম্প এখানে আর বেশি বাড়াবাড়ি করলে আসলে এটা বিপরীত হতে পারে এবং তখন দেখা গেল রা এই মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটির উপর ভয়াবহ একটা আক্রমণ হতে পারে। এই ক্ষেত্রে আমেরিকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো এদিকে আবার যেসব ইরানের যেসব প্রক্সি দেওয়ার যে বিভিন্ন বিদ্রোহী যে গোষ্ঠীগুলো রয়েছে যেমন হুতি, হামাস, হিজবুল্লাহ তারা হয়তো ভবিষ্যতে হয়তো এমন ধরনের গুপ্ত হামলা হয়তো করতে পারে। সেটা হয়তো এখন করবে না, হয়তো ইরানের সাথে আলোচনা করেই করবে। তো সেই ক্ষেত্রে ইরানও ধীরে, ধীরে তাদের সক্ষমতা আরও বাড়াবে, শক্তিশালী হবে। তারপর হয়তো কঠোরভাবে আমেরিকার বিরুদ্ধে যাবে। কিন্তু এখন যাওয়ার মতো অবস্থা নাই। আর পৃথিবীতে এটা আমি আগের ভিডিওতে আমি বলেছি, পৃথিবীতে এখন বর্তমান পৃথিবী এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, পৃথিবীতে কোনো দেশই পারমাণবিক যেসব শক্তিশালী দেশগুলো রয়েছে এরা আসলে ভয়াবহ কোনো যুদ্ধে জড়াবে না। মানে ৩য় বিশ্বযুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি। এটা অন্তত ১০০ বছর মধ্যে আসলে হওয়ার সম্ভাবনা নাই। তবুও ভবিষ্যৎ বলা যায় না। কিন্তু এটা হলে আসলে পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কারণ এই যুদ্ধটা হলে ২ টা দেশ ২ বিভক্ত থাকবে। একটা হচ্ছে আমেরিকা, আরেকটা হচ্ছে রাশিয়া, চায়না এবং নর্থ কোরিয়া। এবং তাদের যে শক্তিশালী যে অবস্থা বা শক্তিশালী যে পারমাণবিক বোমাগুলা রয়েছে এগুলা যদি সারা পৃথিবী এটার উপর এফেক্ট পড়বে বা সারা পৃথিবীর উপরে কিন্তু এই ক্ষতিটা হবে। তখন আসলে পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ইভেন পাকিস্তান এবং ভারতেরও পারমাণবিক বোমা রয়েছে। সো ৩য় বিশ্বযুদ্ধ হলে পাকিস্তান একটা পক্ষে যাবে এবং ইন্ডিয়া আরেকটা পক্ষে যাবে। সো ২ পক্ষ যদি ২ দিকে চলে যায় তাহলে আসলে এইখানে আ কি হতে পারে এটা আসলে অনুমান করাই কঠিন। কারণ এমন একটা পর্যায়ে হয়তো চলে যেতে পারে, সারা পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যেতে পারে। সো এই ধরনের বোকামি আসলে কোনো দেশই করবে না। কারণ এটা করার সাথে, সাথে পুরো পৃথিবী শেষ। সো ইসরায়েল যে তাদের যে লক্ষ্য উদ্দেশ্যটা ছিল যে পারমাণবিক স্থাপনাগুলোতে তারা হামলা করে ইরানকে তাদের যে পারমাণবিক বোমা তৈরি করার যে সক্ষমতা সেটা হয়তো আরও ২০ বছর বা ১০ বছর পিছিয়ে দিয়েছে। কিন্তু তারা একটা সময় হয়তো বোমা বানাবে। এই যুদ্ধের মূল যে টার্গেটটা ছিল ইসরায়েলের সেটা হয়তো তারা এখন তাদের যে লক্ষ্য উদ্দেশ্য যেটা ছিল হয়তো তারা সেটা কোনো অংশে বা কোনো অংশে অথবা কিছুটা সেটা তারা হয়তো সেটা সক্ষমতা তৈরি করতে পেরেছে। কিন্তু আদৌ কি ইরানকে তারা পরিপূর্ণভাবে শেষ করতে পারবে বলে বা ধ্বংস করতে পারবে বা তাদের উপর একটা স্থলযুদ্ধ করে জিততে পারবে এটা আসলে সম্ভাবনা নাই। কারণ ইরানের ভৌগোলিক অবস্থা এমন এক পর্যায়ে রয়েছে, এটা প্রায় আফগানিস্তানের মতো একটা দেশ। এখানে প্রায় অনেক পাহাড় রয়েছে, অনেক মরুভূমির মতো এরিয়া রয়েছে। এখানে আসলে যুদ্ধ করে ওরকম টিকাও আসলে কঠিন একটা পর্যায়ে হয়ে দাঁড়াবে যেকোনো দেশই যদি স্থলভাবে যুদ্ধ করে। আর ইরানের শক্তিশালী যেসব ২ টি এবং ২ টি বলতে কোরিয়াও তাদের সাথে আছে নর্থ কোরিয়া। সেই ক্ষেত্রে এটা আসলে বেশি দূর আগানোর মতো অবস্থা তৈরি হবে না। এতটুকু বলা যায়। আর ইরানের যে পারমাণবিক যে কার্যক্রম এটা তারা চালিয়ে যাবেই এটা হচ্ছে তাদের মূল নীতি। কারণ যেসব দেশগুলা রয়েছে আগামী মানে পেছনের ১০০ বছর যদি আমরা একটা হিসাব করে দেখি, এই ১০০ বছরের মধ্যে পৃথিবীতে
যেসব দেশগুলো পারমাণবিকভাবে শক্তিশালী দেশ বা যাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে, সেইসব দেশগুলা মানে সেসব দেশগুলোতে কোনো দেশ কিন্তু আগাম থেকে বা নিচ থেকে কিন্তু আক্রমণ এই পর্যন্ত আসলে করা হয়নি। ২য় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যারা সক্ষমতা তৈরি করতে পেরেছে, পারমাণবিক বোমার যে সক্ষমতা, সেটা যখন তৈরি করতে পেরেছে আসলে কেউ ওরকম আক্রমণ করেনি। এই যে কিছুদিন আগেই ইন্ডিয়া এবং পাকিস্তান যে যুদ্ধটা করেছে, এই যুদ্ধটা কিন্তু তারা দীর্ঘায়িত করত বা করার চিন্তাভাবনা কিন্তু তারা করেছিল। কিন্তু পরবর্তীতে তারাও দেখেছে যে আসলে এই যুদ্ধটার কোনো আসলে মানে নাই। কারণ এই যুদ্ধটা যদি তারা করে, একটা সময় যদি কোনোভাবে যদি পাকিস্তান রেগে গিয়ে কোনো একটা বোমা যদি ফেলে দেয় ইন্ডিয়ার উপরে, অথবা ইন্ডিয়া যদি পারমাণবিক কোনো বোমা যদি ফেলে দেয়, আসলে ২ দেশই কিন্তু পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। সো এইরকম ধ্বংসাত্মক অবস্থায় আসলে কেউ যাবে না, আসলে যাওয়া কোনো উচিত না। সো ইরানের যে এখন বর্তমান শেষ যে পরিস্থিতিটা সেটা দাঁড়াবে, ইরানের হয়তো তাদের যে পারমাণবিক বোমা তৈরি করার যে অবস্থাটা সেটা হয়তো পিছিয়ে দিয়েছে, এবং এইটা আসলে তারা কতটুকু আম তারা এটা আবার নতুন করে তৈরি করতে কতটুকু সময় লাগবে এটা আসলে এখন দেখার বিষয়। কারণ প্রায় ৪০০ কেজির উপরেও তাদের ইউরেনিয়াম যেটা সেটা অলরেডি আন্তর্জাতিক যে অ্যাটমিক গবেষণা কেন্দ্র তারা সেটা তাদের ধারণা যে ইরান এতটুকু, এবং এটা ইরানও স্বীকার করেছে যে এতটুকু পেয়েছে ইউরেনিয়াম। সো প্রথমত তারা বলেছে যে বিদ্যুতের জন্যই কিন্তু তারা করেছে। কিন্তু আসলে তাদেরও একটা লক্ষ্য ছিল যে কোনোভাবে যদি একটা পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারে তাহলে আমেরিকাকে তারা চোখ রাঙাতে পারবে। এইটা হচ্ছে ইরানের একটা টার্গেট বা ইরানের একটা লক্ষ্য ছিল এই ক্ষেত্রে। তো সেটা এখন আর হলো না বা এটা পিছিয়ে গিয়েছে, এটা একেবারে কনফার্ম, ১০০% কনফার্ম যে পারমাণবিক বোমা তৈরি করার যে সক্ষমতা এই সক্ষমতা অন্তত তারা ৫ থেকে ১০ বছরের জন্য পিছিয়ে নিয়েছে। যদি তাদের কাছে যে ইউরেনিয়াম যেটা রয়েছে সেটা যদি সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকে, হয়তো তারা রাশিয়ার সাথে সংযুক্ত হয়ে হয়তো তারা তৈরি করতে পারে। ইভেন আ প্রেসিডেন্ট পুতিন উনি বলেছেন যে অলরেডি ইরানে যে পারমাণবিক যে স্থাপনা সেখানে প্রায় ২০০ র উপরে রাশিয়ান রয়েছে যারা সেখানে কাজ করছে। তো এটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমেরিকার এটা একটু মাথা ব্যাথা রয়েছে। কারণ আমেরিকা এই ধরনের ভুল কখনোই করবে না যে রাশিয়ানদেরকে মেরে আমেরিকা আসলে কখনোই আ সেটা যে ভালো একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাবে এটা আসলে হওয়ার সম্ভাবনা নাই। কারণ আমেরিকাও এই ক্ষেত্রে অনেক খুব সতর্ক থাকে যে কোথাও রাশিয়ান মেরে ফেলবে এবং সেটা পুতিনের দেশ, পুতিন এটা সহজে ছেড়ে দিবে বিষয়টা এমন না। সেটাও কিন্তু তাদের মাথায় থাকে। সো তারা ওইভাবেই চিন্তা করেছে। সো তুরস্কের যে নিউজটা আ দেখলাম সেই নিউজে যতটুকু বুঝতে পেরেছি হয়তো তারাও ওইভাবে প্ল্যান করেই কিন্তু আ এই হামলাটা চালিয়েছে যে আ যে পারমাণবিক স্থাপনায় আমেরিকা যে বোমাগুলা ফেলেছে। সো এই ক্ষেত্রে হয়তো ইসরায়েলকে তারা মানা করেছে যে, "তোমরা কোনো আক্রমণ করো না।" কিন্তু ওই দিক থেকে আমেরিকাও এটা নিয়ে বিরক্ত যে তাদের কথা বা ওভারটেক করেই আ ইসরায়েল আক্রমণটা করেছে। তো করার ফলে হয়তো আমেরিকা খুব বিরক্ত হয়ে যায় যে, এখন সময় আসেনি। হয়তো মিডিয়াতে বলেছে যে, "আমরা আরো সময় নিব" বা ১ সপ্তাহের মতো সময় নিয়েছে, কিন্তু ২ সপ্তাহের মতো সময় নিয়েছে। কিন্তু না, সময়ের আগে কিন্তু এখন দেখেছি যে ইসরায়েল আক্রমণ করেছে, এই কারণে হয়তো ট্রাম্পও আর কোনো উপায় না দেখে হয়তো একটা তাদের যে সক্ষমতা দেখানোর জন্য হয়তো আক্রমণটা করছে। কিন্তু আল্টিমেটলি এখানে আসলে কোনো লাভই হয়নি। আর এটা হওয়ার মতো অবস্থাও নাই। যেহেতু কোনো পারমাণবিক কোনো যে বিকিরণ সেটাও দেখতে পাইনি বা সেটার কোনো পরিস্থিতি তৈরি হয়। তো আপাতত এই পর্যন্ত যুদ্ধের যে অবস্থাটা এইটাই এখন পর্যন্ত দেখলাম বা এতটুকু হলো। তো এটার এখন দেখা যাক যে ইরানের পরবর্তী পদক্ষেপ কি হয় বা ইরান পরবর্তীতে কোন পদক্ষেপ নিয়ে আগায়, এবং পরবর্তীতে এটা ইরানের যে কি হতে পারে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে এতটুকু বলা যায় যে ভয়াবহ কোনো পরিস্থিতি তৈরি করা বা ৩য় বিশ্বযুদ্ধের মতো ভয়ংকর কোনো পরিস্থিতি, এটা এখন বর্তমান অন্তত এইটা কোনো দেশই আসলে এইটার সাথে জড়িত হবে না। কারণ কোনোভাবে যদি ইরানের উপর যদি ভয়াবহ কোনো আক্রমণ হয় স্থলভাগ, তাহলে কোনো না কোনোভাবে সব দেশই কিন্তু এটার সাথে জড়িয়ে যাবে। আর এইটা যদি
রাশিয়া বা চায়না যদি কোনোভাবে এটার সাথে জড়িয়ে যায়, তাহলে এটা এখানে যদি আমেরিকাও চলে আসে, ইসরায়েলও যদি চলে আসে, তাহলে এটা অবশ্যই এটা ৩য় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি হয়ে দাঁড়াবে এবং পৃথিবী ২ ভাগ হয়ে যাবে এবং ২ ভাগের মধ্যে আ রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া এবং পাকিস্তান, ব্রাজিল এরকম শক্তিশালী কয়েকটা দেশ তাদের পক্ষে থাকবে। হয়তো আমেরিকা এবং ইউরোপের যে শক্তিগুলা রয়েছে, তারা হয়তো এটার সাথে জড়িত হবে। আর রাশিয়া, ইউক্রেন নিয়ে আমি সামনের ভিডিওতে আলোচনা করব যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কেন আসলে ইউক্রেনে হামলাটা করলো এবং তাদের মূল লক্ষ্যটা কী ছিল এবং কেনই বা তারা এই হামলাটা করেছে ইউক্রেনের উপর এবং কী হতে পারে ভবিষ্যৎ। তো ধন্যবাদ সবাইকে যারা এই পর্যন্ত এই পডকাস্টটি শুনলেন।